এক যুগপুরুষ, এক কবি হৃদয়, এক সহজ সরল ব্যক্তিত্ব, যে কোনো পরিস্থিতিতেই যিনি ছিলেন অটল। এরকমই ছিলেন আমাদের পথপ্রদর্শক ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি। স্বাধীন ভারতের সেই উজ্জ্বল নক্ষত্র, যিনি ভারতীয় রাজনৈতিক বিচারধারাকে তার উজ্জ্বল ব্যক্তিত্বের সাথে আলোকিত করেছেন। অটলজির জীবনের প্রথমার্ধ মধ্যপ্রদেশের গোয়ালিয়র সিন্ধেতে কৃষ্ণবিহারী বাজপেয়ী এবং কৃষ্ণা দেবীর পরিবারে এক নতুন সদস্যের আবির্ভাব হয়। ওই দিনটি বড়দিন হিসেবেও পালিত হয়। অটলজি তার বাবার ছত্রছায়ায় বেড়ে ওঠেন, যিনি একজন অধ্যাপক ছিলেন। গোয়ালিয়রের মহারাজ বাড়ির কাছে গুরকিতে অবস্থিত একটি স্কুলে অটলজির প্রাথমিক শিক্ষা নেন। ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ করার পাশাপাশি সেখানে ছাত্র ইউনিয়নের সম্পাদক ও সহসভাপতিও ছিলেন। তিনি কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বিভাগে এমএ পাস করেন। পরবর্তী পর্যায়ে এলএলবি পড়ার জন্য অটলজি যখন প্রবেশ করার সিদ্ধান্ত নেন, তার সহপাঠী হিসেবে তার বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ী আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। এভাবেই হয়ে ওঠে কানপুরের ডিএভি কলেজ ক্যাম্পাসে পিতা পুত্রের একটি ঐতিহাসিক স্থান। পিতা পুত্রের একসাথে পড়ার অব্যাহতি তখন হয় যখন অটলজি মাঝপথে আইন নিয়ে পড়াশোনা থেকে অব্যাহতি দিয়ে সংঘের পূর্ণকালিক প্রচারক হিসেবে দেশ এবং সমাজের জন্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এদিকে লখনৌ থেকে রাষ্ট্রধর্ম পত্রিকার প্রকাশনা শুরু হয়। পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে অটলজি জাতীয় রূপ দিয়ে জনপ্রিয় পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি উৎসাহের সাথে অংশগ্রহণ করেন এবং জেলে যান। তারপর পাঞ্চজন্য পত্রিকা উদ্বোধন করা হয় এবং অটলজির সম্পাদনার প্রথম সংখ্যা পাঠকদের প্রশংসা কুড়িয়েছেন। নির্ভীক ও চিন্তাপ্রবণ সাংবাদিক হিসেবে দৈনিক সন্দেশের সম্পাদনা শুরু করেন। সাংবাদিকতার পরের ধাপে তিনি দিল্লিতে বীর অর্জুন সম্পাদনা করেছেন। অটলজির কবি মন। সাংবাদিক অটলজির যাত্রায় আর একজন সহযাত্রী তার সাথে সমান পদক্ষেপে হেঁটেছিলেন, সে ছিল তার কবি মন। कदम मिलाकर चलना होगा, बाधाएं आती है आए, घृणय प्रलय की घोर घटाए, पांवों के नीचे अंगारे, सर पर बरसे यदि ज्वालाएं, निज हाथों से हंसते हंसते आग लगाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा। অটলজির রাজনৈতিক যাত্রা। সাংবাদিক এবং কবি মনের মধ্যে বেশ কৌতূহলী ঝগড়া চলতেই থাকত, আর এরই মধ্যে আর একজন অটলজির দুয়ের মধ্যে তার স্থান নিয়েছিল, এবং তা হল জননেতা, দার্শনিক, राजनेता अटल बिहारी वाजपेयी। सेना का संचालन करने वाले सेनापति जागे, सेनापतियों को नियुक्त करने वाले राजनीतिक नेता जागे, और राजनेताओं को बनाने और बिगाड़ने वाली भारत की 62 करोड़ जनता जागे। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রেরণায় রাজনীতির পথ চলা প্রশস্ত হয়েছিল। অটলজি 1957 সালে জনসংঘের প্রার্থী হিসেবে উত্তরপ্রদেশের বলরামপুর জেলা থেকে বিজয়ী হয়ে লোকসভায় পৌঁছেছিলেন। তখন থেকেই না সাংসদ তাকে ছেড়েছে, না নিজে তিনি সংসদ থেকে আলাদা হতে পেরেছেন। তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। 1968 থেকে 73 সাল পর্যন্ত সংঘের সভাপতি ছিলেন। অটলজি তার রাজনৈতিক যাত্রায় কঠিন পরিস্থিতি দেখেছেন, যখন জরুরি অবস্থার সময় বিরোধীদের ঠেলে দেওয়া হয় কারাগারের অন্ধকারে। জরুরি অবস্থার পরে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা পার্টি গঠন হয়, যার সাথে ভারতীয় জনসংঘ মিশে যায়। সরকার গঠিত হয় এবং অটলজি এই পদে বিদেশমন্ত্রী হন। এই পদে থাকাকালীন সারা বিশ্বে ভারতের কথা তিনি রাখেন। সুবক্তা হিসেবে অটলজি জাতিসংঘে ভারতের কথা উচ্চস্বরে বলেছেন। भारत में सदा से हमारा इस धारणा में विश्वास रहा है, सारा संसार एक परिवार है, यहाँ मैं राष्ट्रों की सत्ता और महत्ता के बारे में नहीं सोच रहा हूँ। आम आदमी की प्रतिष्ठा और प्रगति मेरे लिए कहीं अधिक महत्व रखती। 1980-তে জনতা পার্টি ভাঙার পর অটল বিহারী বাজপেয়ী আর আদবানিজি এবং কিছু সহযোগীরা ভারতীয় জনতা পার্টি গঠন
ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। भारत के पश्चिमी घाट को मंडित करने वाले महासागर के किनारे खड़े होकर मैं ये भविष्यवाणी करने का साहस करता हूं, अंधेरा छटेगा, सूरज निकलेगा, कमल खिलेगा। ইহা বাজপেয়ীজির ব্যক্তিত্ব এবং দূরদর্শিতা নেতৃত্বেরই ফল ছিল 1984 সালের লোকসভা নির্বাচনে 2টি আসনের জয়ী বিজেপি 1989 সালের নির্বাচনে 85টি আসন জিতে ভারতীয় গণতন্ত্রে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করেন। প্রধানমন্ত্রী অটলজি বাজপেয়ী এবং দেশের জন্য 1996 সালের সেই সময় ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, যখন প্রথমবার লোকসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয় এবং অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী হন। এই সরকার যদিও 13 দিন ছিল, কিন্তু অটলজি মানুষের হৃদয় ততদিনে জায়গা করে নিয়েছেন। অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত আকর্ষণ এবং চমৎকার ছিল, যার ফলে যে দলগুলো 1996 সালেও তাকে সমর্থন করেনি, এবার তার সমর্থনে এবং অটলজির নেতৃত্বে পুনরায় কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু এই সরকারের পতন হলো 13 মাসের মধ্যে। সন 1999-তে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন এবং দেশের দীর্ঘতম অকংগ্রেসি সরকার হিসেবেও কাজ করেছেন। তিনি প্রথম রাজনীতিবিদ যিনি জোটের রাজনীতিতে নতুন মাত্রা দিয়েছেন। অটলজির নেতৃত্বে দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসে, কিন্তু প্রতিবারই তিনি দেশকে সমস্যা থেকে বের করে আনতে সফল হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের নিরাপত্তার জন্য একটি বড় এবং সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। 11 এবং 13 মে 1998 সালে পরমাণু পরীক্ষা করে তিনি শক্তিশালী ভারতের কথা গোটা বিশ্বের সামনে এনেছিলেন। India conducted 3 underground nuclear tests in the Pokhran range. এই ঘটনার জন্য বিশ্বমঞ্চে ভারত আরও শক্তিশালী হিসেবে উঠে আসে। অটলজি 20 ফেব্রুয়ারি 1999 সালে লাহোর এবং দিল্লির মধ্যে বাস পরিষেবা শুরু করেন ও নিজে ভ্রাতৃত্বের বার্তা নিয়ে লাহোরে গিয়েছিলেন। কিন্তু লাহোর ভারতের ভ্রাতৃত্বের এই বাণী পছন্দ হয়নি। পাকিস্তান গোপনে কার্গিল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখন ভারত জানতে পারে তখন আমাদের বীর সেনাদের বীরত্ব সাহসিকতা আবার পাকিস্তানকে যোগ্য জবাব দেয় এবং কার্গিলে ভারতের বিজয় পতাকা ওড়ায়। অর্থনৈতিক সংস্কারের জন্য তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন, যার জন্য আর্থিক বৃদ্ধির হার রেকর্ড পর্যায়ে পৌঁছায় এবং ভারতের বিকাশের কথা গোটা বিশ্বে আলোচিত হয়। অটলজির সময় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয়েছে। এই সকলের জন্য অটলজি ভারতীয় রাজনীতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন হয়ে যান। रुदन में, तूफानों में, अमर असंख्यक बलिदानों में, उद्यानों में, वीरानों में, अपमानों में, सम्मानों में उन्नत मस्तक उभरा सीना, पीड़ाओं में पलना होगा, कदम मिलाकर चलना होगा।